স্টার হান্টে আসার পেছনে সবচেয়ে বড় কারণ একজন অভিনেতা হিসেবে নিজেকে এই সমাজে এস্টাবলিশ করা। আমি যখন থেকে সিদ্ধান্ত নেই যে আমি একজন অভিনেতা হব, তখন থেকে আমি আসলে অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করি। আর আমি বিশ্বাস করি যে যে কোনো কিছু করার আগে সেই বিষয়টা সম্পর্কে ভালো মতো জ্ঞান থাকা প্রয়োজন, দক্ষতা থাকা প্রয়োজন। আমি গত 3-4 বছর ধরে অভিনয়ের পেছনে কাজ করছি। তো যতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছি, এতটুকু দক্ষতা শো করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। তো দীপ্ত স্টার হান্ট আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, একটা সুন্দর একটা রিয়েলিটি শো হচ্ছে, এখান থেকে নেক্সট স্টার বাংলাদেশে বের হবে। তো এই অপরচুনিটি আমি কেন মিস করব? প্রথম দিনে আমি যখন অডিশনে আসি, তখন এসে দেখলাম আসলে আমার ধারণারও বাইরে এত মানুষ। এই 4টা বুথ করা, ABCD। আমি রেজিস্ট্রেশন করলাম, আমার রেজিস্ট্রেশন ছিল B185। তো বসে আছি, মানে আমি শুধু অপেক্ষা করছি যে কখন আমার পালা আসবে, তাড়াতাড়ি শেষ করব। কারণ আমার আগের দিন রাতে আমি ঘুমাতে পারিনি, অনেক এক্সাইটেড ছিলাম। সেই 5:30টায় ঘুমিয়েছি এবং সকালে সেই 8টায় উঠতে হয়েছে। এরপর বাসা যেহেতু পুরান ঢাকা, আসার পথেও অনেক দূরত্ব আমার অতিক্রম করতে হয়েছে। তো অপেক্ষাটা আমার জন্য খুবই ক্লান্তিকর ছিল, আর আমি একটু ক্লান্ত ছিলাম, ঘুম হয়নি। অপেক্ষা করতে 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 ওনারা এমনভাবে কল করছিল যে একদম শুরুর দিক থেকে একজন, আবার শেষের দিক থেকে একজন। ভাগ্যক্রমে যে আমি পড়ে গেছি মাঝখানে। তো আস্তে আস্তে সেই একদম শেষ বিকেলে আমাকে ডাকা হয়। তো প্রথম অডিশন, আমি ইয়েলো কার্ডের জন্য বুথের মধ্যে যখন ঢুকলাম, 2জন জাজ ছিলেন, আমি নাম বলতে পারবো না। তো ওনারা আমাকে জিজ্ঞেস করেনি, বললেন যে আপনার সম্পর্কে বলেন 1 মিনিট। তো আমি বললাম, বলার পরে বলল যে একটা অভিনয় করে দেখান। তো আমি জিজ্ঞেস করলাম যে কি অভিনয় করে দেখাবো, থিয়েটার নাকি স্ক্রিন অ্যাক্টিং? তো বললো যেহেতু এটা স্ক্রিন নিয়েই কাজ হবে, স্ক্রিনের কাজ, আপনি স্ক্রিন অ্যাক্টিংটাই করেন। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। তো আমি একটা অ্যাক্টিং জাস্ট 2 লাইন শুরু করেছি, এর মধ্যে অনিমেষ স্যার আসলেন ওই বুথের মধ্যে এবং এসে একটা ইয়েলো কার্ড নিয়ে আমার হাতে ধরিয়ে দিলেন এবং ওই 2জন জাজকে বললেন যে পারবে, একে দিয়ে দেন, আগে অডিশন দিছে, এরকম বলে দিলেন। তো খুব এক্সাইটেড লাগছিল। তো তখন নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আগে থেকে ছিল, সেইটা আরও বেশি উজ্জীবিত হলো স্যার যখন 2 লাইন শোনার পরে আমাকে কার্ডটা দিয়ে দিলেন। ইয়েলো কার্ড পাওয়ার পরে তো আমি খুব এক্সাইটেড, এবং আমি আসলে ওই মুহূর্তে তখন যেটা আমার কাঙ্ক্ষিত ছিল সেটা হচ্ছে ঘুম। আমি ভাবছি বাসা যাব, একদম একটা ঘুম দিব, ওনাদের যে নির্দেশনা থাকবে অনুযায়ী কালকে আসবো। আমি পুরো অবাক হয়ে গেলাম যে আজকে আবার উপরে আরেকটা অডিশন দিতে হবে গ্রিন কার্ডের জন্য। উপরে আসলাম, 80 জন এরকম সামথিং, না 80 জন, 86 জনের মতো ছিল। আমি দেখতেছি অনেক মানুষ, আমি জানি না কি দেখতেছিলাম, প্রচুর মানুষ। আমি বললাম কি অডিশন দিলাম তাহলে এতক্ষণ, আর সারাদিন ধরে ওনারা তো এটা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারতো সন্ধ্যার মধ্যে। কিছু করার নেই, আমি ওই পেছনে বসেছিলাম। এরপর আমি কি প্রস্তুতি নিব, আমার বোধহয় তখন সবচেয়ে কাঙ্ক্ষিত যেটা ছিল সেটা ঘুম। মানে ইয়েলো গ্রিন কার্ডের চাইতে অবশ্যই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে চাই। তো আমি পেছনে বসে ঝিমাচ্ছিলাম, কোনো প্রস্তুতি কি নিব এই ধরনের কোনো প্রিপারেশন নিতে পারছিলাম না, মেন্টালি ডিস্টার্ব ছিলাম। তো এর মধ্যে এক এক করে গ্রিন কার্ড পেয়ে যারা বের হচ্ছে তাদের উচ্ছ্বাস দেখছিলাম, আবার যারা পাচ্ছে না তারা মন খারাপ করে বের হয়ে যাচ্ছে। তো কাঙ্ক্ষিত মুহূর্ত, আমার ডাক আসলো, সেখানেও সেই একদম আমার নাম্বার ছিল 95। তো এতক্ষণ একদম শেষ রাতে বলা যায়, মানে আমাদের ওই দিনের রাতের শেষের দিকে আমাকে ডাকা হয়। তো ভিতরে যখন ঢুকলাম দেখলাম যে এখানে খুব বড় একটা স্টেজ করা হয়েছে আমাদের জন্য, আর আবহাওয়া এবং এই পরিবেশগত যে ব্যাপারগুলো ছিল এগুলোর কারণে আমি কিছুটা নার্ভাস ফিল করি তখন। তো
তো আমি সেটা নিয়ে ভাবছিলাম যে আমি মঞ্চে উঠে যদি সেই নার্ভাসনেসটা চলে আসে, অনেক সময় হয় অভিনয়তে। আমি ভালো অভিনয় করি, নিজের প্রতি আত্মবিশ্বাস এটা। এখন মানুষ কীভাবে সেটা নিয়ে বলতে পারি না, মোটামুটি অনেকে ভালোই বলে, আর আমার কাছে মনে হয় আমি ভালো করি। কিন্তু হয় না যে হঠাৎ অনেক ভালো ব্যাটসম্যান ডাক মেরে ফেললো, ওই রকম যদি আমার এরকম হয়ে যায়, একে তো চোখে ঘুম, আমি মনে হয় ঠিকমতো দেখতেই পাচ্ছি না, এর মধ্যে আবার একটু নার্ভাসনেস কাজ করছে। গেলাম, মঞ্চে উঠলাম, দুজন যাচ্ছিলেন, শাহেদ আলী সুজন স্যার, আর একজনের নাম আমি বলতে পারছি না। তো স্টুডিওর ভিতরে ঢুকে দেখলাম যে বিশাল মঞ্চ, আমি আরও নার্ভাস বোধ করলাম। ভাবছিলাম যে ওই সবচেয়ে ভালো ব্যাটসম্যান যখন ডাক মেরে ফেলে, ওই সিচুয়েশন না আমার সাথে ঘটে যায়। মঞ্চে উঠলাম, মজার বিষয় হচ্ছে ওই মঞ্চে উঠে আমার একদমই নার্ভাসনেস কাজ করে নাই তখন। আমার কাছে মনে হয়েছে আমি সবচেয়ে বেশি স্পন্টেনিয়াস এখন। দুজন জাজ আমার সামনে নিজের সম্পর্কে বলতে বললেন, কি করি বললাম, এরপর অভিনয় করে দেখাতে বললেন। আমি এখানেও জিজ্ঞেস করলাম যে কোন অ্যাক্টিংটা করে দেখাবো, তো তারা বললেন দুটোই। প্রথমে আমি থিয়েটার অ্যাক্টিং দেখালাম, এরপর স্ক্রিন অ্যাক্টিং। তো তখন ওই মুহূর্তে যেটা মাথায় আসছিল আমি সেটাই করেছি। আর থিয়েটার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার প্রথম নাটক থিয়েটার প্রোডাকশন যেটা হাইনার মুলারের হ্যামলেট মেশিন, ওইখানে আমি হ্যামলেট চরিত্রে অভিনয় করেছিলাম, ওইটা দেখিয়েছিলাম। হ্যামলেট সমুদ্র তীরে দাঁড়িয়ে আমি তরঙ্গমালার সঙ্গে কথা বলেছি। আবোল তাবোল যত সব আমার পেছনে সারা পৃথিবীর ধ্বংসাবশেষ। একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কি আর ঘণ্টাধ্বনি বেজেছিল। হত্যাকারী, বিধবা, যুগল দম্পতি। ওকে, নাইস। এবার একটু স্ক্রিন অ্যাক্টিংটা দেখি। কি নিয়ে যেন কথা বলছিলাম? ও, নাহিলিজম। নাহিলিজম বোঝো তো? ফ্রেডরিক নিৎসেকে চেনো? উনি এটাকে বলেছিল, মানুষের যখন চিরাচরিত সব কিছুর উপর থেকে বিশ্বাস উঠে যায়, তখন সেটাকে শূন্যবাদ বলে বা নাহিলিজম। না না না, নিচ্ছে প্যারিটিক সিফিলিসে মারা যায়নি। মানে প্যারিটিক সিফিলিসের যা যা লক্ষণ আছে তার কোনো কিছু কিন্তু নিচ্ছের মধ্যে ছিল না। দিব্যি কথা বলতেন এবং তার যে নোটবুকে লিখতেন তা কিন্তু কখনোই একজন এরকম রোগীর পক্ষে লেখা সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই তো 2-3 লাইন বলার পরে ওনারা স্ক্রিন অ্যাক্টিংটা দেখতে চেয়েছে। রাস্তায়? রাস্তায়, একদম রাস্তায়। হ্যাঁ, ঠিক আছে, রাস্তার পাশে। ঠিক আছে, তো আপনার লুকে কিন্তু বখাটের ব্যাপারটা দেখতে চাই আমরা, ওকে, এটা যেন থাকে। ঠিক আছে, ফাইন, অ্যান্ড অ্যাকশন। তোমার এগুলো আজকে সুন্দর লাগতেছে। কই গেছিলা? স্কুলে যাও? এদিকে হুনো। আর তোমারে কইতাছি এদিকে আহ না, কথা কও আমার লগে। তোমার এগুলো আমার দিলে লাগছে, বুঝছো? অভিনয় করে দেখানোর পরে সবচাইতে মজার বিষয়টা ঘটলো আমার সঙ্গে, যে মানে আমার কাছে মনে হচ্ছিল আমি ঢুকে যাই মাটির নিচে। কারণ আমি নার্ভাসনেস কাজ করছিল আমার মধ্যে, কিন্তু মঞ্চে আমি ওইটা উতরে গেছি। আমার আত্মবিশ্বাস ছিল তখন এবং আমার ভালো পারফরমেন্সটা আমি দিতে পারলাম। তো ওনারা আমাকে তখন বললেন যে তুমি আরেকটু শেখো, আগামী বছর আসো। আমি যখন বের হয়ে যাচ্ছিলাম ওনারা আমাকে পেছন থেকে ডাক দিলেন, এই শোনেন, নেক্সট টাইম সময়টার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি তো অনেক প্রিপারেশন নিয়েছি, আমি দুটো সিনেমায়ও কাজ করেছি। না না, বুঝেছি আমরা। জি, আপনি ফিল করছেন মানে ইউ আর কনফিডেন্ট এনাফ দ্যাট ইউ ক্যান কম্পিট অ্যাজ স্টার হান্ট, দীপ্ত স্টার হান্ট, মোস্ট এলিজিবল ইউ আর থিঙ্কিং ইয়োরসেলফ, তাই তো? বুঝিনি স্যার। আপনি অনেক নিজেকে এলিজিবল মনে করছেন, দুইটা সিনেমা করেছেন। না, দুইটা সিনেমার জন্য না, আমি সবসময় প্রিপারেশনটা নিয়ে এসেছেন, একটু সময় নেন। নেক্সট টাইম। নেক্সট টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা শোনেন, এদিকে আসেন। একটু দাঁড়ান খুব দেখি, অবিশ্বাস একটু কাছে করতে আসেন পারছেন? দেখি একটু। না, আমরা যেটা বলছিলাম, আপনার মনে হচ্ছিল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এ- আমি আসলে শেখাই বিশ্বাসী। আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি অভিনেতা হব, তখন থেকে আমি এটার উপর স্টাডি শুরু করি। তো আমি বিশ্বাস করি কোনো কিছু আমার কাছে কোনো একটা সুযোগ জীবনে একবারই আসবে এবং আমার সেটা একবারই কাজে লাগাতে হবে। তো সেজন্য আমার শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি না শিখে মানুষের কাছে গিয়ে বলি আমাকে নেন, আমাকে অভিনয় করেন, আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, ব্যাপারটা এরকম না। আমার ইচ্ছাটা ছোটোবেলা থেকে ছিল না। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। আমি অনেক ভালো ক্রিকেট খেলতাম। বুঝতে পেরেছি, ফাইন। প্রশ্নটা হচ্ছে আপনার চোখে মুখে অবিশ্বাসটা কেন ছিল? আপনি তো কোনো রাউন্ড থেকে কোনো জায়গা থেকে বাদ পড়তেই পারেন, তাই না? আপনি মানে আমাদের কথা বিশ্বাস করছিলেন, আপনার কাছে না। খুবই লাগছিল যে আপনি খুব বিস্ময় লাগছিল, এটা কিভাবে সম্ভব, আপনি বাদ হতে পারেন কিভাবে, যেন আপনি নিজে বিশ্বাসই করতে পারছিলেন না। একটু নার্ভাস ছিলাম আগে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যতটুকু করতে পারি তার করার চেষ্টা করেছি। সেখানে কিছুটা হয়তো ল্যাকিংস থাকতেও পারে, আমি সেটা আরও শিখে আরও ইমপ্রুভ হবে এবং এখান থেকে তো আরও অনেক কিছু শেখার আছে। এবং এটা আসলে আপনার জন্যই ছিল। তো আমরা একটু দেখলাম আপনার এক্সপ্রেশনস এবং টোটাল আপনার যে অবিশ্বাস, এটা তো তো ওভার কনফিডেন্ট খুব একটা ভালো না, না, তো আপনার মধ্যে সম্ভাবনা আছে, তো এটা আপনার জন্যই ছিল আর কি। ফাইন। আপনি অনেক ভালোভাবে শেখার পরেও, আপনি অনেক কিছু জানার পরেও একজন স্টার হিসেবে ফেলিওর হতে পারে। হ্যাঁ, অনেক যে কোনো মুহূর্তেই অনেক অনেক আমাদের থিয়েটারের, আমাদের ফিল্মের, আমাদের টেলিভিশনের অনেক অ্যাক্টর আছেন যারা নট ইয়েট স্টার। আমি এখনও পুরোপুরি প্রিপেয়ার না। আমি আমার অভিনয় দক্ষতা বৃদ্ধির জন্য আমি রিসেন্টলি মডেলিংয়ে জয়েন করেছি এবং একটা আপনি অনেক দক্ষ হয়ে, অনেক প্রিপেয়ার্ড হয়েও আপনি স্টার নাও হতে পারেন। হ্যাঁ, আমি এটার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি প্রতিনিয়ত শিখছি এবং ঠিক আছে, এটা আপনার নামেই ছিল। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড ডেতে আসার পর একটা মজার ঘটনা ঘটছে। আমি ভাবছিলাম যে গ্রিন কার্ডটা আমি বাসায় রাখবো, আমি আইডি কার্ড এবং বাকি কাগজপত্র নিয়ে আসছি। তো গেটে তো আমাকে কোনোভাবেই ঢুকতে দেবে না গ্রিন কার্ড ছাড়া। তো তখন আমি বাইরে থেকে অন্য একটা মেয়ের কার্ড শো করে ঢুকে গেছি। পরে আবার ওনারা আমাকে নিচে ডেকে নিয়ে গেছে। এরপর আমি সরি বলছি এবং আশ্বাস দিয়েছি যে পরের দিন আমি গ্রিন কার্ড নিয়ে আসবো। তো আমি উপরে আসলাম, তখন আবার স্টার কার্ডের জন্য অডিশন অপেক্ষা করছি। এর মধ্যে ওনারা 3-4টা টাস্ক দিলেন আমাদেরকে। প্রথমত একটা স্ক্রিপ্ট দিলেন যেখানে 5টা মোনোলগ ছিল, ওইখান থেকে যে কোনো 2টা আমাদের দেখাতে হবে এখানে অভিনয় করে স্ক্রিপ্ট অনুযায়ী। তো ওই স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পর ওইটা পড়তে পড়তে আমি আবার দ্বিধাদ্বন্দ্বে ভুগলাম যে এখানে প্রত্যেকটাই আমার কাছে ভালো লাগতেছে, আমি কোনটা করব। তো পরে আমি ওইখান থেকে দুঃখ এবং আত্মবিশ্বাস এই দুটো পছন্দ করি। আর এই পুরো স্ক্রিপ্টটা আমি মুখস্থ করি বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং প্র্যাকটিসটা করি। তো যখন আমার পালা আসে, আমি ভিতরে আসি অডিশনে, তখন ওই দিন অনিমেষ স্যার ছিলেন এবং আরেকজন যাচ্ছিলেন। তো আমাকে বললেন যে কোন অভিনয়টা আপনি করবেন। তা আমি দুঃখ এবং আত্মবিশ্বাস যে কোনো একটা ওনাদেরকে বললাম যে চুজ করে দিতে। তো অনিমেষ স্যার আমাকে বললেন যে আত্মবিশ্বাসটা তাহলে দেখান। ওই দিনও আমি রাতে ঘুমাতে পারিনি একদম। ওই দিন আরও অবস্থা খারাপ, আমি একদমই এনার্জিলেস। আমি বাইরে চোখের নিচে এত পরিমাণ ডার্ক সার্কেল পড়েছে, আমি বাইরে মানুষের কাছ থেকে ওই যে কনসিলার খুঁজতেছিলাম যে চোখের নিচে একটু লাগাবো। মা, মা, আমি বোধহয় আর তোমার সাথে দেখা করতে পারবো না মা। আমার ভাষায় আগুন লাগছে। আমি বেরোতে পারতেছি না মা। বাইরে দিয়ে আমার আম্মু, আম্মু তুমি কান্না করতেছো কেন আম্মু? আমার জন্য দোয়া করো আম্মু। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আপনি দেন।
ভালো অভিনয় করছে, আমার কিন্তু পছন্দ হয়েছে। তুমি ভালো করে করো, বেশি ব্যাপার কি হয়েছে না, তোমার এটা খুব ইম্পর্টেন্ট। ভালো করছো আসলে, খুবই ভালো করছো, কপাল ভালো আমার। তো স্যার আমাকে যখন ওই দিন স্টার কার্ডটা পাওয়ার পর সবচেয়ে ভালো অনুভূতি আমার হয়েছে, ওই যে অনিমেষের স্যার আমাকে স্টার কার্ডটা দিলেন এবং বললেন তোমার অভিনয় আমার ভালো লাগছে, আসলেই বলতেছি ভালো লাগছে। তো ওই অনুভূতিটা অনিমেষ আইচ স্যারের মতো একজন ডিরেক্টর যখন আমাকে বললেন যে তোমার অভিনয় আমার ভালো লাগছে, মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং। আমি একদম আমার গুজবাম হয়ে যায় একদম স্টেজের মধ্যে। প্রিয় দর্শক, আমি এমএইচএস লাবণ, আপনাদের কাছে আহ্বান থাকবে, এই দীপ্ত স্টার হান্টে আমার যাত্রা শুরু হচ্ছে, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি অভিনয়ের মাধ্যমে আপনাদের মন জয় করতে চাই। আমার স্যার একটা কথা বলতেন যে দেয়ার ইজ লট অফ গ্ল্যামার ইন ইন্ডাস্ট্রি বাট নো লিটল বিট ওয়ান কানেক্টেড উইথ আর্ট। আমি ওই আর্ট এবং গ্ল্যামার দুটোকে একসঙ্গে কানেক্ট করে আমার অভিনয়ের মাধ্যমে অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমার এই যাত্রায় আমাকে সাহায্য করবেন আপনারাই।